হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক এবিটিআই টেস্ট পেপার 2026 এর অঙ্কের যে 53 পেজ আছে, এটা সেট নাম্বার 2 এর 5-এর 1 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো এটা হলো এর পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে 1, 2, 3 এবং 4 দাগে সমস্ত অঙ্কগুলো করেছি। তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথমে একটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। 5-এর 1 দাগে আছে, অলোকবাবু একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিন 1000 টাকা করে জমা করেন। ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 5% হলে অলোকবাবু 6 মাস পর সুদে আসলে কত টাকা পাবেন? তাহলে প্রতি মাসের প্রথম দিন 1000 টাকা করে জমা দিচ্ছেন। সুতরাং প্রথম মাসের প্রথম দিন যে 1000 টাকা জমা দিচ্ছেন, এই 1000 টাকা সুদে খাটবে 6 মাস। পরের মাসে যেটা দেবেন সেটা কিন্তু 1 মাস কম খাটবে, অর্থাৎ 5 মাস। তারপরের মাসে যেটা দেবেন সেই টাকাটা খাটবে 4 মাস। ঠিক আছে? আমরা এইভাবে এই 1000 টাকা ছবার 1000 টাকা জমা দিচ্ছেন, তাহলে 6 খানা এরকম সুদ পেতে পারি 6টা 1000 টাকার জন্য। বা যদি মাসে হিসাব করি, তাহলে প্রথম মাসের মোট সুদ, দ্বিতীয় মাসের মোট সুদ, তৃতীয় মাসের, চতুর্থ মাসের, পঞ্চম মাসের আর ষষ্ঠ মাসের। এভাবে সুদ আমরা 2 রকমভাবে বের করতে পারি, একটা টাকা হিসাবে ধরে আর একটা মাস হিসাবে ধরে। তো হিসাবটা প্রায় একই রকমই আসবে। তো আমি এখানে টাকা হিসাবে হিসাবটা করব। তাহলে প্রথম মাসের প্রথম দিন তিনি 1000 টাকা জমা দিয়েছেন, অর্থাৎ এই 1000 টাকার মোট সুদ কত সেটা আগে বের করে নিতে হবে। তাহলে অলোকবাবু প্রথম মাসে জমা দেন সমান 1000 টাকা। তাহলে এই 1000 টাকায় কত টাকা সুদ হচ্ছে দেখে নিই। তাহলে আমরা কি জানি, 5% সুদের হার বলা আছে। তাহলে বার্ষিক 5% সরল সুদে 100 টাকায় 1 বছরের সুদ 5 টাকা। 1 টাকায়, আচ্ছা এখানে যেহেতু 6 মাসের হিসাব করতে হবে, তাহলে 1 বছর না লিখে এখানে আমরা বরং 12 মাস লিখে দিই। 100 টাকায় 12 মাসের সুদ, এটা সমান 5 টাকা। তাহলে 1 টাকায় 12 মাসের সুদ সমান 5। 100-র পরে 1 দিয়েছি, তাহলে এই 100 নিচে হবে 5/100 টাকা। কিন্তু জমা দিয়ে যাচ্ছে 1000 টাকা, সেই জন্য 1000 টাকার 12 মাসের সুদ সমান 5 × 1000, তার নিচে হবে 100। তারপরে 1000 টাকার 1 মাসের সুদ সমান 5 × 1000 বাই 100 × 12 টাকা। তারপরে 1000 টাকার 6 মাস টাকাটা খাটছে, তাহলে 6 মাসের সুদ সমান 5 × 1000 বাই 100 × 12, এখানে হবে 6। এবার যখন 6 মাসের হবে না, যখন 5 মাসের মানে পরের যে 100 টাকা হবে সেটা 5 মাস খাটবে, তো সেটার ক্ষেত্রে সব কিছু একই হবে, বাট এই মাসের জায়গাটা 6-এর জায়গাতে 5 দেব। তাহলে এইখানটা 5 হয়ে যাবে। যখন 3 নাম্বার যে 1000 টাকা জমা দেবেন, 3 নাম্বার 1000 টাকার ক্ষেত্রে 3 নাম্বার 1000 টাকা, অর্থাৎ সেটা 3 মাস খাটবে, সেই জন্য এই 6-এর জায়গাতে 3 দেবো। সব কিছু একই রকম হবে, এখানে 3 হবে। তাহলে আমরা এখান থেকে 6 মাসের মোট সুদ বের করতে পারবো। তাহলে এখানে কি পেলাম? এখানে পেলাম যে প্রথম যে 1000 টাকা তার মোট সুদ এত। তাহলে দ্বিতীয় মাসের 1000 টাকা 5 মাস
খাটে এবং এটা দ্বিতীয় মাসের ক্ষেত্রে দ্বিতীয় মাসের 1000 টাকা 5 মাস খাটছে এবং তৃতীয় চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ মাসের টাকা যথাক্রমে, এটা ছিল 5 মাস, তাহলে 4 মাস, 3 মাস, 2 মাস ও 1 মাস খাটবে। অতএব মোট সুদ 6 মাসের মোট সুদ, 6 মাসের মোট সুদ তাহলে প্রথম মাসের এটা আমরা হিসাব করে ফেলেছিলাম, সুতরাং প্রথম মাসেরটা ওটাই লিখব, 5 ইন্টু 1000 বাই 100 ইন্টু 12 ইন্টু 6, এটা প্রথম মাসের জন্য। দ্বিতীয় মাসের হবে সব কিছু একই রকমের, কেবল 6টা 5 হয়ে যাবে, ইন্টু 5 প্লাস 5 ইন্টু 1000 বাই 100 ইন্টু 12 ইন্টু 4 প্লাস 5 ইন্টু 1000 বাই 100 ইন্টু 12 ইন্টু 3 প্লাস 5 ইন্টু 1000 বাই 100 ইন্টু 12 ইন্টু 2000 এবং শেষেরটা হবে 1000, এখানে 1 হবে, 5 ইন্টু আচ্ছা ইন্টু 2, আমি 2000 বললাম, এটা 2 ইন্টু 1000, এটা 100 ইন্টু 2 12 ইন্টু 1, এই হচ্ছে মোট সুদ। তাহলে প্রত্যেকটাই দেখো 1 2 3 4 5 6, 6 মাসের জন্য 6টা এখানে সুদ হিসাব করতে হবে। তো প্রত্যেকের মধ্যে এই প্রথম পার্টটা কমন, মানে একই আছে, 5 ইন্টু 1000 বাই 100 ইন্টু 12, এটা সবার মধ্যে আছে, তাহলে এটা কমন নিয়ে নিলাম। 6 5 4 3 2 1, তাহলে 6 5 4 3 2 1, তাহলে এত টাকা মোট সমান এখানে 5 ইন্টু 1000 বাই 100 ইন্টু 12, 6 5 11, 11 আর 4 15, 15 16 17 18 19 20 21, তাহলে ইন্টু 21, এরপরে কাটাকুটি করব, 100 এবং 1000 কাটলে এখানে 10 পাই, আর 12 এবং 21 আমরা 3 দিয়ে কাটবো, 3 4 12, এখানে 3 7 21, তাহলে আমরা পাচ্ছি 5 10 50, আর এখানে 7, 5 7 35, অর্থাৎ 350, তাকে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে মোট সুদ পাবো। তো 4 দিয়ে 350কে যদি ভাগ করি, 4 8 32, 4 8 32 হলো, তারপরে 4 7 28, দশমিক নিয়ে শূন্য নিলাম, 4 5 20, অর্থাৎ এটা হচ্ছে 87.50 টাকা। তাহলে এটা হলো মোট সুদ ও মোট আসল। 6 মাসের মোট সুদ পেয়েছি, এবার মোট আসল বের করছি। মোট যত জমা দেওয়া হয়েছে 1000 টাকা করে 6 বার জমা দেওয়া হয়েছে, তাহলে ইন্টু 6 টাকা সমান 6000 টাকা। অতএব আসল প্লাস সুদ আসল এখানে 6000 টাকা আর সুদ এখানে 87.50 টাকা, তাহলে সমান 6087.50 টাকা। আচ্ছা, এখানে প্রশ্ন ছিল যে
বার্ষিক সুদের হার 5% হলে অলোকবাবু 6 মাস পরে সুদে আসলে কত টাকা পাবেন? তাহলে লিখবো অতএব অলোকবাবু সুদে আসলে 6087.50 টাকা পাবেন। দুই দিকে আছে কোনো একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হয়ে বর্তমান মূল্য হয়েছে 43,740 টাকা। 3 বছর আগে মেশিনটির মূল্য কত ছিল? এখানে আমাদের মনে রাখতে হবে যেটা আগে, এখানে সূত্রে আছে না এ এবং পি, তো যেটা আগের মূল্য যে কোনো অঙ্কের ক্ষেত্রে আগের মূল্য হলে সেটা কিন্তু এ হবে, আর যেটা আগের মূল্য আর পরের মূল্যটা না, এখানে আগের মূল্যটা সবসময় পি হবে এবং পরের মূল্যটা এ হবে। তাই ভাষা যেমনভাবে লেখা থাক না কেন আগের মূল্যটা সবসময় হবে পি এবং পরের মূল্যটা সেটা পরের মূল্যটা দেখো এখানে সংখ্যাটা শূন্যের সংখ্যা কম ডান দিকে শূন্যের সংখ্যা কম থাকলে আমরা সেটাকে মোটামুটি এ ভাবতে পারি। এটা সবসময় মিলতেও পারে নাও মিলতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে মিলে যায়। আর এখানে সবসময় মনে রাখতে হবে যে আগের মূল্য যেটা সেটা কিন্তু অবশ্যই পি। তো এখানে আমরা যদি সূত্র দিয়ে করি সূত্র দিয়েও করা যাবে, আবার লিখেও করা যাবে। তো আমি এখানে সূত্র দিয়ে করব। আর সূত্র দিয়ে করার সময় কত কি দেওয়া আছে, সূত্র APRN এর মান কত কি দেওয়া আছে সেটা আগে লিখে নিতে হবে। তো সূত্রটা হচ্ছে এটা হ্রাসপ্রাপ্ত সমাহার হ্রাস, তাহলে এ সমান পি ইন্টু 1 - r/100 হোল টু দি পাওয়ার n, এটা হলো সূত্র। তাহলে এখানে APRN কিসের মান কত দেওয়া আছে প্রশ্ন থেকে পরপর লিখে নিতে হবে। তাহলে লিখবো এখানে কি কি লেখা আছে দেখে নিই, বা আমি পরপর আগে এ সমান দেখে নিই কি আছে। তাহলে হ্রাসপ্রাপ্ত হয়ে বর্তমান মূল্য হয়েছে 43,740 টাকা। তাহলে বর্তমান, তাহলে লিখবো এখানে বর্তমান মূল্য ব্র্যাকেটে এ, এটা সমান আছে 43,740 টাকা। তারপরে পি অর্থাৎ মেশিনটির মূল্য 3 বছর আগের মূল্য, 3 বছর আগের মূল্য যেটা পি এর মান বের করতে হবে। এরপরে আর আছে, তাহলে সুদের হার না, এটা ভুল বললাম, এটা হ্রাস পাওয়ার হার, মূল্য হ্রাসের হার, যেটা কিনা আর দিয়ে আমরা লিখেছি, এটা 10%। তারপরে এন, তাহলে এন হলো এক্ষেত্রে সময় ব্র্যাকেটে এন, এটা সমান 3 বছর, বা এটাকে আমরা পর্বও লিখতে পারতাম, এন সমান পর্ব, এটা সমান 3 বছর। এবার লিখবো আমরা জানি যে এ সমান পি ইন্টু 1 - r/100 হোল টু দি পাওয়ার n, এটা আমরা জানি। এখন যে মানগুলো জানি সেগুলো বসিয়ে দেব। এ এর মান জানি দিস, তাহলে 43740 ইজ ইকুয়াল টু পি এর মান বের করতে হবে, তাহলে পিটা পি হিসেবে রেখেছি 1 - r ফর 10, এখানে আছে 100 n ফর 3, তাহলে লিখবো বা 43740 ইজ ইকুয়াল টু পি ইন্টু, কাটাকুটি করলে দেখো 10 একে 10, 10 কে 100, তাহলে 1, আমরা এটাকে হিসাব করেই বসাই, 10 একে 10 মাইনাস 1, 10 - 1 অর্থাৎ এটা হলো 9, তাহলে 9/10 তার কিউব এটা পাচ্ছি, বা 43740 ইজ ইকুয়াল টু পি ইন্টু, এটা 9 কিউব বাই 10 কিউব, অর্থাৎ 9 10 আমরা 3খানা লিখতে পারি গুণ চিহ্ন দিয়ে, যেহেতু হোল কিউব আছে। এবার এখান থেকে একবারে লিখব পি সমান
পি সমান 43740 ইন্টু এই যে 9 10 9 10 9 10 আছে, আমরা এই পি এর সাথে গুণের সম্পর্ক আছে, তাহলে এটা যদি সাইড চেঞ্জ করে লিখি, এর পাশে লিখি, তাহলে গুণ সম্পর্কটা ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হয়ে 9 10 9 10 9 10 না লিখে ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করলাম, বরং 9 10গুলোকে 10 9 করে লিখলাম। এখন এই যে সংখ্যাটা আছে একে 9 দিয়ে 9 দিয়ে 9 দিয়ে গুণ ভাগ করে করে যেতে হবে। তাহলে প্রথম 9 দিয়ে ভাগ করে দেখি কত আসছে, 9 43740, তাহলে 9 নং 81, 4 নং 36, 5 নং 45, 4 নং 36, 6 আর এখানে 7 দিলে 13 হয়, এই 7 নামিয়ে দিলাম, 7 নং 63, 7 নং 63, 7 8 নং 72, এখানে 8 দিলে এটা হচ্ছে 72, বিয়োগ করে 5 54, 6 নং 54, তো এটা হচ্ছে 8 4 8 6 0, 4 8 6 0। এরপর আরেকটা 9 আছে, তাহলে আবার 9 দিয়ে ভাগ করব 4 8 6 0কে। তো 5 নং 45, এখানে বিয়োগ করে 3, 6 নামালাম, 4 নং 36, তাহলে এটা হলো 540, 5 4 0, 9 আছে 54 আছে, 6 নং 54, 60, তাহলে পেলাম বা পি ইজ ইকুয়াল টু 60 ইন্টু 10 10 10, 10 ইন্টু 10 ইন্টু 10, 60, তার পিছনে আর 3খানা শূন্য, তাহলে এটা হলো 60, তার ডান দিকে আর 3খানা শূন্য, তাহলে 60,000। তাহলে এখানে প্রশ্ন ছিল যে মেশিনটির মূল্য 3 বছর আগে কত ছিল, অতএব 3 বছর আগে মেশিনটির মূল্য ছিল 60,000 টাকা। ছয় আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, সমাধান করো। এটা আছে সমাধান করতে হবে, পি বাই এক্স মাইনাস পি প্লাস কিউ বাই এক্স মাইনাস কিউ মাইনাস এক্স মাইনাস কিউ সমান 2r বাই এক্স মাইনাস আর। পি বাই এক্স মাইনাস পি প্লাস কিউ বাই এক্স মাইনাস কিউ সমান 2r বাই এক্স মাইনাস আর। তো এখানে আমরা এই যে আর আছে, এখানে আর প্লাস আর লিখে দেবো, তাহলে অঙ্কটা সহজ হবে। তাহলে পি ইন্টু এক্স মাইনাস পি প্লাস কিউ ইন্টু এক্স মাইনাস কিউ ইজ ইকুয়াল টু আর প্লাস আর, বা আমরা লিখতে পারি আর বাই এক্স মাইনাস আর প্লাস আবার আর বাই এক্স মাইনাস আর, এভাবেও লিখতে পারি। এবার সাইড চেঞ্জ করব, এখান থেকে একটা আর বাই এক্স মাইনাস আরকে বাঁ দিকে নিয়ে আসবো, আর এই যে পদটা আছে এটাকে ডান দিকে নিয়ে চলে যাব। তাহলে পি ইন্টু এক্স মাইনাস পি মাইনাস আর বাই এক্স মাইনাস আর, তাহলে পি বাই এক্স মাইনাস পি মাইনাস আর বাই এক্স মাইনাস আর সমান আর বাই এক্স মাইনাস আর মাইনাস, এটা ডান দিকে রাখলে হবে কিউ বাই এক্স মাইনাস কিউ। তাহলে এক্স মাইনাস পি এবং এক্স মাইনাস আর এর লসাগু এক্স মাইনাস পি ইন্টু এক্স মাইনাস আর, ডান দিকেও তাই এক্স মাইনাস আর ইন্টু এক্স মাইনাস কিউ। এক্স মাইনাস পি দিয়ে ভাগ করলে এটা কাটবে, এক্স মাইনাস আর থাকবে, তাকে পি দিয়ে গুণ, তাহলে পি এবং এক্স মাইনাস আর গুণ করলে পি এক্স মাইনাস পি আর, তাহলে পি এক্স মাইনাস পি আর মাইনাস এক্স মাইনাস আর দিয়ে ভাগ করলে এর সাথে এটা কেটে যাচ্ছে, এক্স মাইনাস পি থাকছে, এক্স মাইনাস পিকে আর দিয়ে গুণ, তাহলে আর এক্স মাইনাসে প্লাস পি আর এক্স মাইনাস পি আর, ঠিক একই রকম হবে এইদিকে, এক্স মাইনাস আর দিয়ে ভাগ করলে আমাদের থাকবে এক্স মাইনাস কিউকে আর দিয়ে গুণ, তাহলে আর এবং এক্স মাইনাস কিউ গুণ করলে আর এক্স মাইনাস কিউ আর,
তারপরে এক্স মাইনাস কিউ দিয়ে ভাগ করলে এটা কেটে যাচ্ছে, থাকছে এক্স মাইনাস আর, তাকে কিউ দিয়ে গুণ, তাহলে কিউ মাইনাস কিউ এক্স মাইনাস কিউ এবং মাইনাস আর, মাইনাস মাইনাসে প্লাস কিউ আর, এটা হয়ে গেল। এখন দেখো পি আর দুই জায়গাতে আছে, এখানে কিউ আর দুই জায়গাতে আছে, আলাদা চিহ্ন, তাহলে বিয়োগ হয়ে শূন্য হবে, তাই এখানে কেটে দিলাম। আর এখানে থাকছে, আর দুই দিক দিয়ে আমরা কাটতে পারি এক্স মাইনাস আর, তাহলে এখানে থাকছে পি এক্স মাইনাস আর এক্স, এটা থাকছে, আর নিচে থাকছে এক্স মাইনাস পি, ডান দিকে থাকছে আর এক্স মাইনাস কিউ এক্স, নিচে থাকছে এক্স মাইনাস কিউ। এখন বজ্রগুণ করার পালা, এটা দিয়ে এই সংখ্যাটিকে গুণ করব, তাহলে এক্স মাইনাস পি, তার সাথে গুণ করছি আর এক্স মাইনাস কিউকে, কিউ এক্সকে, আর এক্স মাইনাস কিউ সেটা দিয়ে গুণ করছি পি এক্স মাইনাস আর এক্সকে। তো গুণ করে পাবো এক্স দিয়ে গুণ করলে আর এক্স স্কোয়ার, তাহলে এক্স দিয়ে কিউকে গুণ করলে মাইনাস কিউ এক্স স্কোয়ার, পি দিয়ে আর এক্সকে গুণ করলে মাইনাস পি আর এক্স, মাইনাস পি দিয়ে মাইনাস কিউ এক্সকে গুণ করলে মাইনাস হচ্ছে প্লাস পি কিউ এক্স, সমান এক্স দিয়ে পি এক্স স্কোয়ার মাইনাস আর এক্স স্কোয়ার, মাইনাস কিউ দিয়ে এটা গুণ করলে মাইনাস পি কিউ এক্স, মাইনাস হচ্ছে প্লাস কিউ আর এক্স। তাহলে আর স্কোয়ার যে পদগুলোর মধ্যে আছে, আর এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স স্কোয়ার মাইনাস পি এক্স স্কোয়ার প্লাস হয়ে যাবে প্লাস আর এক্স স্কোয়ার, ডান দিকে আছে কিউ মাইনাস পি আর এক্স মাইনাস পি কিউ এক্স প্লাস কিউ আর এক্স, তারপরে এটাকে সমান চিহ্নে ডান দিকে রাখলে মাইনাস পি আর এক্স, এই সংখ্যাটাকে ডান দিকে রাখলে মাইনাস পি কিউ এক্স, বা এখানে দেখো আর এক্স স্কোয়ার আছে, এখানে আর এক্স স্কোয়ার আছে, তাহলে টু আর এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স স্কোয়ার মাইনাস পি এক্স স্কোয়ার। আর ডান দিকে এখানে মাইনাস পি কিউ এক্স দুই জায়গাতে আছে, তাহলে প্রথমে পি আর এক্সটা লিখে নিই, পি আর এক্স প্লাস কিউ আর এক্স মাইনাস পি কিউ এক্স তাহলে মাইনাস টু পি কিউ এক্স। এখন কি করব, বাদিক থেকে এক্স স্কোয়ার কমন নেব, এক্স স্কোয়ার কমন নিলে আমরা পাই টু আর মাইনাস কিউ মাইনাস পি, আর ডান দিক থেকে এক্স কমন নিলে পাই পি আর মাইনাস কিউ আর মাইনাস টু পি কিউ। তাহলে এবার দুটো পদকেই বাদিকে রাখবো, বাদিকে রাখলে আমরা পাই এক্স স্কোয়ার ইন্টু টু আর মাইনাস, আগে পিটা লিখি, পি মাইনাস কিউ মাইনাস এক্স ইন্টু পি আর মাইনাস কিউ আর মাইনাস টু পি কিউ, এটা সমান শূন্য। এবার দেখো উভয় পদের মধ্যে এক্স আছে, তাহলে এক্স কমন নেব, এক্স কমন নিলে আমরা পাবো এক্স, এখানে একটা এক্স থাকবে এর সাথে, তাহলে টু আর মাইনাস পি মাইনাস কিউ, আর এখানে এক্স থাকছে না, মাইনাস পি আর মাইনাস কিউ আর মাইনাস টু পি কিউ, এটা সমান জিরো পাচ্ছি। তাহলে এই এক্স সমান জিরো লিখতে পারি প্রথম, অথবা আমরা লিখতে পারি এই পুরোটা সমান শূন্য, এক্স ইন্টু টু আর মাইনাস পি মাইনাস কিউ মাইনাস টু পি মাইনাস পি আর মাইনাস কিউ আর মাইনাস টু পি কিউ, এটা সমান শূন্য লিখতে পারি। আর সেখান থেকে লেখা যায় যে এই পার্টটা সমান এটা, আমি একবারে লিখছি, এই পার্টটা সমান এটা লিখতে পারি, বা এক্স সমান দিস বাই দিস লিখতে পারি, এক্স সমান হবে পি আর মাইনাস কিউ আর মাইনাস টু পি কিউ, আর নিচে হবে টু আর মাইনাস পি মাইনাস কিউ। তাহলে অতএব নির্ণয়ের সমাধান এক্স সমান শূন্য কমা এটা। আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, এখানে প্লাস ছিল আমি মাইনাস দিয়ে দিয়েছি, তাহলে কিউ আর আগে প্লাস হবে, কিউ আর এর আগে প্লাস হবে, কিউ আর এর আগে প্লাস, এখানে কিউ আর এর আগে প্লাস, তাহলে কিউ আর এর আগে প্লাস, এবার ঠিক আছে। তাহলে সমাধান হবে এক্স সমান
শূন্য কমা এই যে PR প্লাস QR মাইনাস 2PQ বাই 2R মাইনাস P মাইনাস Q। উত্তরে অন্য কিছু আছে, উত্তরে এখানে মাইনাস কমন নেওয়া আছে, এখানে মাইনাস কমন নেওয়া আছে, উপর নিচে কাটাকুটি করা আছে, সেই জন্য চিহ্ন পুরোপুরি আলাদা আছে। তো যাই হোক, এই অঙ্কটা এই পর্যন্ত। 6.2তে আছে আলম ও ডেভিড কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা কাজ করলে আলমের যে সময় লাগবে ডেভিডের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। আলম একাকী কত দিনে কাজটি সম্পন্ন করবে? তাহলে এখানে আছে আলম ও ডেভিড কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে, আর আলাদাভাবে কাজটি করলে আলমের যে সময় লাগবে ডেভিডের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। তাহলে আলমের মনে করি x দিন সময় লাগবে, তাহলে ডেভিডের সময় লাগবে x প্লাস 6 দিন, কারণ 6 দিন বেশি বলা আছে। তাহলে প্রথম কাজ হবে আলমের সময় লাগবে x দিন, সেটা ধরে নেওয়া। মনে করি আলমের একা কাজটি করতে সময় লাগবে x দিন, ও ডেভিডের সময় লাগবে x প্লাস 6 দিন। তাহলে প্রত্যেকে 4 দিনে কত কাজ করে সেটা বের করতে হবে। তাহলে আলমে যেহেতু x দিন সময় লাগে, তাহলে আলম x দিনে কাজ করে পুরো কাজটা, অর্থাৎ এক অংশ। তাহলে লিখবো আলম একা x দিনে কাজ করে সমান এক অংশ। আলম একা 1 দিনে কাজ করে সমান 1/x অংশ। এবার একত্রে 4 দিনে কাজ করে, আলম একা 4 দিনে কাজ করে সমান 1/x, একের পাশে ইন্টু দিয়ে 4 অংশ সমান 4/x অংশ। এরপর ডেভিড একা x প্লাস 6 দিনে কাজ করে এক অংশ, ডেভিড একা 1 দিনে কাজ করে সমান 1/x প্লাস 6 অংশ। ডেভিড একা 4 দিনে কাজ করে সমান 1 ইন্টু 4/x প্লাস 6 দিনে, এই 6 অংশ সমান 4/x প্লাস 6 অংশ। তাহলে 4 দিনে দুজন মোট কাজ করে, এই কাজের এই কাজ যোগ করতে হবে। তাহলে লিখবো কি, দুজন একসাথে 4 দিনে মোট কাজ করে। চার দিনে মোট কাজ করে সমান আলম আছে 4/x আর ডেভিড আছে 4/x প্লাস 6। তাহলে এই দুই কাজ মিলে, যেহেতু দুজন মিলে 4 দিনে পুরো কাজটি করতে পারে লেখা আছে প্রশ্নের প্রথম লাইনে, তাহলে এটা এই যে দুজনের 4 দিনে কাজ মোট এক অংশ হওয়ার কথা, পুরো কাজটা, তাহলে দিস প্লাস দিস ইজ ইকুয়াল টু 1 লিখলাম। এবার সমাধান করতে হবে, সমাধান করে x এর মান বের করতে হবে।
তাহলে লিখবো বা এক্স এবং এক্স প্লাস সিক্স এর লসাগু এক্স ইন্টু এক্স প্লাস সিক্স, এক্স দিয়ে ভাগ করলে এক্স এক্স কেটে যাবে, এক্স প্লাস সিক্স থাকবে, তাকে 4 দিয়ে গুণ, তাহলে 4x প্লাস 4 ছক 24 প্লাস এক্স প্লাস 6 দিয়ে ভাগ করলে এটা কেটে যাবে, 4 এবং এক্স গুণ করতে হবে, তাহলে 4x সমান 1, বা এখানে হলো 4x আর এখানে 4x, তাহলে 8x প্লাস 24 বাই এক্স আর এক্স হয়ে গেল এক্স স্কোয়ার, এক্স এবং 6 এ হয়ে গেল 6x, এটা ইজ ইকুয়াল টু 1, বা এখানে বজ্রগুণ করলে এক্স স্কোয়ার প্লাস 6x সমান 8x প্লাস 24, তাহলে এক্স স্কোয়ার লিখলাম প্লাস 6x লিখলাম, ডান দিক থেকে 8x বাঁ দিকে নিয়ে এলাম, তাহলে মাইনাস 8x মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0। তো এটা সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 8x, তাহলে মাইনাস 2x মাইনাস 24, এটা সমান 0, তাহলে 24কে ভেঙে 2 আনতে হবে, অর্থাৎ মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে 24কে ভাঙলে 4 ছক 24, তাহলে 2 এর জায়গায় তো আমরা লিখতে পারি 6 মাইনাস 4, বা এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটে 6 মাইনাস 4 এক্স মাইনাস 24, এটা সমান 0, এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস এ প্লাস 4 এবং এক্স, তাহলে এক্সটা 6 এর সাথে 4 এর সাথে গুণ হলো, মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0। এই দুটো পদ থেকে এক্স কমন নেব, তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস 6, আর এই দুটো পদ থেকে এটা আর এটা, এর থেকে 4 কমন নেব, তাহলে এখানে হচ্ছে এক্স মাইনাস 6, এটা সমান 0, কারণ 24কে 4 দিয়ে ভাগ করলে 6 হয়, এক্স মাইনাস 6 এখানে আছে কমন নিলাম, কমন নিলে থাকছে এখানে এক্স আর এখানে 4, তাহলে এক্স প্লাস 4, এটা সমান 0। অ্যাকচুয়ালি এক্স ছিল কি, এক্স ছিল সময় দিন, যেটা কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে দেখো এক্স প্লাস 4 সমান যদি আমরা 0 লিখি, তাহলে এক্স সমান হচ্ছে 4 সমান চিহ্ন ডান দিকে নিয়ে গেলে মাইনাস 4, তাহলে এক্স সময় বোঝাচ্ছে, সেটা কখনো মাইনাস হতে পারে না, সেই জন্য লিখবো এক্স প্লাস 4 ইজ নট ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স প্লাস 4 সমান 0 নয়। কারণ কি, এক্স প্লাস 4 সমান যদি 0 হয় তাহলে এক্স সমান মাইনাস 4 হবে, যেটা অসম্ভব। তাহলে এই দুটো সংখ্যা গুণ করে 0 হয়েছে, তার মধ্যে এই সংখ্যাটা 0 নয়, তাহলে নিশ্চয়ই এই সংখ্যাটা 0, অতএব এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, বা এক্স ইজ ইকুয়াল টু 6। তাহলে এক্স ছিল কি, এক্স ছিল আমরা ধরেছিলাম যে মনে করি আলমের একা কাজটি করতে সময় লাগবে এক্স দিন, এটা ধরেছিলাম। আর প্রশ্ন আছে আলম একাকি কত দিনে কাজটি সম্পন্ন করবে, তাহলে লিখবো এই 6 দিন, আলম একাকি 6 দিনে কাজটি সম্পন্ন করবে, অতএব আলম একাকি 6 দিনে কাজটি সম্পন্ন করবে। আচ্ছা, সাথে রাখে আছে গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়, এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়। প্রমাণ করো গোলকের আয়তনের বর্গ এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফলের গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরল ভেদে থাকে। তাহলে এখানে আমরা গোলকের আয়তনকে ভি দিয়ে প্রকাশ করব এবং গোলকের ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করব এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলকে এ দিয়ে প্রকাশ করব। তাহলে এখানে লিখব কি,
গোলকের ব্যাসার্ধকে আর দিয়ে ও পৃষ্ঠতলের ক্ষেত্রফলকে এ দিয়ে প্রকাশ করে পাই। আচ্ছা, তাহলে এখানে আছে গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরল বেধে পরিবর্তিত হয়। তাহলে গোলকের আয়তন ভি সমানুপাতিক আর কিউ এই বাক্য অনুযায়ী। তো এখান থেকে আমরা লিখতে পারি যে ভি সমান কে ওয়ান আর কিউ, কে ওয়ান সমান ধ্রুবক, কে ওয়ান সমান ভেদ ধ্রুবক। আচ্ছা, তারপরে পাঠে লেখা আছে এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। তাহলে এটা হলো আয়তন এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ দিয়ে লিখেছি। তাহলে এ সমানুপাতিক এটা ব্যাসার্ধের বর্গ অর্থাৎ আর স্কোয়ার, বা আমরা লিখতে পারি এ সমান কে টু আর স্কোয়ার, যেখানে কে টু সমান ভেদ ধ্রুবক, কে টু সমান ভেদ ধ্রুবক। এখন এটা দেওয়া আছে, তাহলে এইখান থেকে আর এর মানটা বের করতে পারি। এই জায়গা থেকে প্রথম সমীকরণ থেকে আর কিউব বা আর সমান লিখতে পারি। তাহলে এটা লিখবো ভি সমান কে ওয়ান আর কিউব, আমরা লিখতে পারি বা আর কিউব সমান ভি বাই কে ওয়ান, বা আর সমান ভি বাই কে ওয়ান পাওয়ারে আমরা এই তিনটা এখানে এইভাবে লিখতে পারি। আর এ সমান আছে কে টু আর স্কোয়ার, এখান থেকে লিখতে পারি আর স্কোয়ার সমান এ বাই কে টু, বা আর সমান এ বাই কে টু টু দি পাওয়ার, এখানে 2 আছে তাহলে এখানে লিখতে পারি 1/2। তো এটাও আর এর সাথে সমান, এটাও আর এর সাথে সমান, তাহলে এই দুইয়ের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে অতএব ভি বাই কে ওয়ান টু দি পাওয়ার 1/3 সমান এ বাই কে টু টু দি পাওয়ার 1/2। তাহলে উভয় পক্ষকে উভয় পক্ষের পাওয়ারে যদি 6 লিখি, তাহলে ভি বাই কে ওয়ান 6 কোথায় পেলাম? 3 এবং 2 এর লসাগু 6, তাহলে এখানে আছে এই 1/3, এখানে আমি লিখে দিলাম পাওয়ারে 6। আর ডান দিকে এ বাই কে টু এর পাওয়ারে আছে 1/2, এর পাওয়ারে লিখে দিলাম 6। তাহলে কি পাবো এখান থেকে দেখে নাও, এখান থেকে পাবো ভি বাই কে ওয়ান টু দি পাওয়ার 6/3 সমান এ বাই কে টু টু দি পাওয়ার 6/6, এটা 6/2। আচ্ছা, এরপর আমি এখানে লিখছি বা এটা কাটাকুটি করলে 2 পাচ্ছি, তাহলে ভি বাই কে টু টু দি পাওয়ার 2 সমান এ, আচ্ছা এটা কে ওয়ান ছিল,
কে বাই কে টু টু দি পাওয়ার ভাগ করলে 3 পাই, 3। তো আমাকে প্রমাণ করতে হবে কি, আমাকে প্রমাণ করতে হবে যে প্রমাণ করো গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের আয়তনের বর্গ আমাকে আনতে হবে। আর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাথে কিভাবে সম্পর্ক আসে দেখা যায়। তাহলে আয়তনের বর্গটাকে বাঁদিকে রাখবো। তাহলে এরকম এলো, আমরা লিখতে পারি বা পি স্কোয়ার বাই কে ওয়ান স্কোয়ার সমান এ কিউব বাই কে টু কিউব, বজ্রগুণ করলে পাই ভি ওয়ান, এখানে কে টু কিউব বি স্কোয়ার সমান কে ওয়ান স্কোয়ার এ কিউব, বা তাহলে ভি স্কোয়ার সমান লিখতে পারি কে ওয়ান স্কোয়ার এ কিউব বাই কে ওয়ান স্কোয়ার এ কিউব বাই কে থ্রি এ কে টু কিউব। কে টু কিউব, তাহলে পেলাম বা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ওয়ান স্কোয়ার বাই কে টু কিউব ইন্টু এ কিউব। এটা তো ধ্রুবক, বা ভি স্কোয়ার সমান ধ্রুবক ইন্টু এ কিউব। আর এখান থেকে লিখতে পারি অতএব ভি স্কোয়ার সমান, মানে ভি স্কোয়ার সমানুপাতি এ কিউব, অর্থাৎ গোলকের আয়তনের বর্গ পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সাথে সরলরেখা থাকে। এখানে প্রমাণিত লিখতে হবে। এরপরে সরল করতে হবে। এখানে একটা দ্বিঘাত করণীয় অঙ্ক দেওয়া আছে বা একটা রাশিমালা দেওয়া আছে, এই রাশিমালাটিকে সরল করতে হবে। তাহলে এখানে 2 দাগে আছে এই দ্বিঘাত করণীয় রাশিমালা, এর সরল করতে হবে। তাহলে প্রথমে রাশিমালাটিকে খাতায় লিখতে হবে। √5 বাই √3 প্লাস √2 মাইনাস √27 বাই √2 প্লাস √5 প্লাস 2√2 বাই √3 প্লাস √5, এটা আছে। তো এরপরে আমরা কি করব, করণী নিরসন করব, অর্থাৎ নিচে যে রুট চিহ্নগুলো আছে আমরা চেষ্টা করব যাতে নিচে রুট চিহ্ন না থাকে। তার জন্য যেটা করতে হবে কি, তার জন্য করতে হবে এর ক্ষেত্রে নিচে √3 প্লাস √2 আছে, তাহলে √2 এই √3 প্লাস √2 আছে, তাহলে আমরা √3 মাইনাস √2 দিয়ে এর উপর নিচে গুণ করব। √3 মাইনাস √2 √3 মাইনাস √2, এর ফলে কি হবে, নিচে রুট চিহ্ন আর থাকবে না। আমরা হিসাব করব শেষে গিয়ে নিচে রুট থাকবে না, কেবল রুট ছাড়া সংখ্যা থাকবে। এখানে মাইনাস √27 আছে, এটা তো এটা 27 লিখলাম। নিচে আগে পরে করে লিখলে ভালো হয়, তো না লিখলে অসুবিধা নেই। √2 প্লাস √5 লিখে দিই। √2 প্লাস √5 উপর নিচে গুণ করব, √2 মাইনাস √5 √2 মাইনাস √5, এরপর প্লাস দিলাম 2√2 বাই √3 প্লাস √5 ইন্টু √3 মাইনাস √5 বাই √3 মাইনাস 5। তাহলে প্রথমে এই পার্টটা দেখি। ওপরে আছে √5 ইন্টু √3 মাইনাস √2, আর
নিচে আছে দেখো √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2। তাহলে আমরা দেখেছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। এখানে তাই আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি, কিন্তু এখানে এ হলো √3 আর বি হলো √2। এরপরে আসি এই সেকেন্ড পার্টে। আমরা চাইলে যে √27 আছে ভেঙে লিখতে পারি 3 3 3, 3 থেকে 9, 3 নং 27, 27-এর পরিবর্তে এটা লিখলাম। আর এখানে √2 মাইনাস √5 লিখলাম। এবার নিচে √2 প্লাস √5 ইন্টু √2 মাইনাস √5, অর্থাৎ এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি প্লাস এখানে দেখো এবার এই পার্টটা, এর উপরে পার্টে আছে 2 ইন্টু √3 মাইনাস √5 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো ওপরে কোনো চেঞ্জ হবে না। এর নিচে √3 হোল স্কোয়ার অর্থাৎ 3 মাইনাস √2 হোল স্কোয়ার অর্থাৎ 2, 3 দুখানা, 3-এর জন্য একটা 3 রুটের বাইরে লিখবো, এই 3টা সিঙ্গেল আছে, তাহলে এখানে 3 লিখবো, এটা বাইরে আসবে না, √2 মাইনাস √5, আর নিচে থাকছে 2 মাইনাস 5 প্লাস 2 √3 মাইনাস √5 3 মাইনাস 5। তাহলে √5 √3 মাইনাস √2, নিচে বিয়োগ করে 1, এখানে 3√3 ইন্টু √2 মাইনাস √5, আর নিচে 2 মাইনাস 5 অর্থাৎ মাইনাস 3, এখানে 2√2 √3 মাইনাস √5, 3 মাইনাস 5 এটাও মাইনাস 2, 2 কেটে দিলাম, 3 3 কেটে দিলাম। আচ্ছা, নিচে 1 আছে, অর্থাৎ 1 দিয়ে ভাগ করলে উপরে যা আছে ওটাই হবে, 1 দিয়ে ভাগ করার জন্য উপরটা আর পাল্টাবে না। √5 √3 3 5 15, তাহলে √15 5 2 10, √10 মাইনাস এ প্লাস √3 √2 3 2 6, অর্থাৎ √6 মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস 5 এবং এখানে √3, তাহলে মাইনাস 3 5 15 প্লাসে মাইনাসে মাইনাস √2 √3 3 2 6, তাহলে √6 প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস √2 √5, 5 2 10, এটা হলো √10। √15 যেহেতু আলাদা ছিল বিয়োগ করতে হবে, তাহলে কেটে দিলাম, শূন্য হবে, প্লাস √6 মাইনাস √6, এখানেও তাই আলাদা চিহ্ন, তাহলে বিয়োগ করে শূন্য হবে, তাই কেটে দিলাম, আর প্লাস √10 মাইনাস √10 এটাও কেটে যাচ্ছে, তাহলে এর উত্তরে শূন্য। আটের একে আছে এ স্কোয়ার বাই বি প্লাস সি বাই বি স্কোয়ার বাই সি প্লাস এ বাই এ সমান সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান 1 হলে দেখাও যে এটা সমান 1, এটা সমান 1 দেখাতে হবে। এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সি স্কোয়ার বাই এ প্লাস বি, এটা সমান 1 আছে, তাহলে আমরা বলতে পারি, বা এ স্কোয়ার বাই বি প্লাস সি এটা সমান 1, তাহলে এ স্কোয়ার সমান বি প্লাস সি, যেহেতু একের সাথে বি প্লাস সি গুণ করলে বি প্লাস সি হয়, বজ্র গুণ করছি, তাহলে এ স্কোয়ার সমান
বি প্লাস সি, বি স্কোয়ার সমান সি প্লাস এ ও সি স্কোয়ার সমান এ প্লাস বির সাথে একের গুণ, তাহলে এ প্লাস বি। আমাকে বের করতে হবে 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি এর মান বের করতে হবে। তো এর মান বের করতে গেলে আমরা এখানে যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান পেয়েছি এখানে বসাতে চাইছি। তো সেই জন্য কি করতে হবে, এই তিনখানা পদ আছে, এখানে এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার, এখানে সি স্কোয়ার আনার চেষ্টা করব। তাহলে ফার্স্ট পার্ট যেটা আছে 1 আর 1 প্লাস এ, এর উপর নিচে এ গুণ করলাম। তারপরটা আছে 1/1 প্লাস বি, এর উপর নিচে বি গুণ করলাম। তারপরটা আছে 1/1 প্লাস সি, এর উপর নিচে সি গুণ করলাম। তাহলে আসবে এ ইন্টু 1, তাহলে এ বাই এ এবং 1 এ হলো প্লাস এ এবং এ স্কোয়ার হলো বি বাই বি প্লাস বি স্কোয়ার প্লাস সি বাই সি প্লাস সি স্কোয়ার। এখন এ স্কোয়ার সমান বি প্লাস সি এখানে বসিয়ে দেবো, এ বাই এ প্লাস বি প্লাস সি প্লাস বি বাই বি প্লাস বি স্কোয়ার মান সি প্লাস এ প্লাস সি বাই সি প্লাস সি স্কোয়ার মান হচ্ছে এ প্লাস বি। তো নিচের পার্টটা যদি সাজিয়ে লিখি, এটা এ বাই এ প্লাস বি প্লাস সি, এটা সাজানোর দরকার নেই, বাট এই দুটো সাজাতে হবে। এটা বি বাই এ প্লাস বি প্লাস সি প্লাস সি বাই এ প্লাস বি প্লাস সি। এ প্লাস বি প্লাস সি তিনটি পদেই নিচে আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি লসাগু। এ প্লাস বি প্লাস সি দিয়ে এ প্লাস বি প্লাস সিকে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে একে গুণ, একই রকমভাবে এটা দিয়ে একে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে বিকে গুণ, আর এটা দিয়ে একে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে সিকে গুণ। ওপর নিচে সেম এলো, তাহলে কাটাকুটি করে আমরা 1 পাবো। তাহলে এটা 1 উত্তর। দুই দিকে আছে সি ওয়াই মাইনাস বিজেড বাই এ সমান সিজেড এজেড মাইনাস সি এক্স বাই বি সমান বি এক্স মাইনাস সি ওয়াই বাই সি হলে প্রমাণ করো যে এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি। এটা দেওয়া আছে আর এটা প্রমাণ করতে হবে। তাহলে শুরু করবো এখান থেকে। এখানে আছে সি ওয়াই মাইনাস বিজেড বাই এ সমান এজেড মাইনাস সি এক্স বাই বি সমান বি এক্স মাইনাস এ ওয়াই বাই সি, এটা আছে। তো প্রত্যেকটা এই পদের উপর এখানে 1 2 3 তিনখানা পদ আছে, এর উপর নিচে এ গুণ করবো, এর উপর নিচে বি গুণ করবো, এর উপর নিচে সি গুণ করবো। তাহলে লিখবো বা যদি উপর নিচে এ গুণ করে দিই তাহলে পাচ্ছি এ সি ওয়াই মাইনাস এ বি জেড বাই এ স্কোয়ার, উপর নিচে এ গুণ করলাম। এর উপর নিচে বি গুণ করবো, তাহলে এ বি জেড মাইনাস বি সি এক্স বাই বি স্কোয়ার সমান এর উপর নিচে এই যে সি আছে যেহেতু সি গুণ করবো, তাহলে বি সি এক্স মাইনাস এ না সি এ ওয়াই বাই সি স্কোয়ার, এটা হলো। এবার ডান দিকে সমান লিখব, উপরেরগুলো সব যোগ নিচেরগুলো সব যোগ করে এখানে বসাবো। একে বলা হয় সংযোজন প্রক্রিয়া। তাহলে এখানে এসি ওয়াই মাইনাস এ বি জেড, তারপরে এ বি জেড মাইনাস বিসি এ বি জেড মাইনাস বিসি এক্স, তারপর প্লাস বিসি এক্স মাইনাস সি এ ওয়াই, বা এখানে
সিওয়াই না দিয়ে প্রথম তো যেহেতু এসিওয়াই দিয়েছি, এখানে এসিওয়াই দিয়ে দিই, এসিওয়াই এ সি ওয়াই, আর নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে কি করলাম, এখানে সংযোজন প্রক্রিয়া করলাম, সংযোজন প্রক্রিয়া করে পাই। তো এবার সংযোজন প্রক্রিয়া মানে কি, তাহলে এই একটা অনুপাত, এই একটা অনুপাত, এই একটা অনুপাত, এই অনুপাতগুলো যদি সমান হয়, এর লবগুলোকে যোগ করে বসালাম আর হরগুলোকে যোগ করে সেটা দিয়ে ভাগ করলাম, ভাগ করলে যে নতুন অনুপাত তৈরি হবে, তাহলে এই প্রত্যেকটা অনুপাত এই নতুন অনুপাতের সাথে সমান। এখন দেখা যাক এই নতুন অনুপাতের কি মান হয়। এসিওয়াই এর আগে প্লাস, এসিওয়াই এর আগে মাইনাস, তাহলে আমরা কেটে দিতে পারি। এবিজেড, এবিজেড এর আগে প্লাস এর আগে মাইনাস, এটাও কেটে দিলাম। বিসিএক্স, বিসিএক্স এখানে কেটে দিলাম, তাহলে এর মান পেলাম 0। তাহলে কি দাঁড়ালো, এই অনুপাত সমান এই অনুপাত সমান এই অনুপাত সমান এই অনুপাত সমান 0, অর্থাৎ এটা সমানে 0, এটা সমানে 0, আবার এটা সমানে 0, আবার এটাও সমানে 0। তাহলে আমি সেটাই লিখবো, প্রথমে এই পার্টটা 0 লিখবো, অতএব এ সি ওয়াই মাইনাস এ বি জেড বাই এ স্কোয়ার, এটা সমান 0। তাহলে এটা সমান 0 হলো। এখন এখান থেকে দেখো আমরা উপর নিচে এ গুণ করেছিলাম, নিশ্চয়ই মনে আছে যে উপর নিচে এ গুণ করেছিলাম, তাহলে এ গুণ করাতে এই একটা বাড়তি আছে নিচে, তাহলে কি করব, তাহলে এই জায়গাটাকে, আচ্ছা সেটা না ভাবলেও চলবে, এ গুণ করেছিলাম সেটা না ভাবলেও চলবে, আমরা এখান থেকেই কাজটা করি। এখান থেকে পাচ্ছি কি এসি ওয়াই মাইনাস এ বি জেড সমান এ স্কোয়ার ইন্টু 0, এসি ওয়াই মাইনাস এ বি জেড ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু 0, অর্থাৎ এটা কিন্তু জিরোই, জিরোর সাথে এ স্কোয়ার গুণ করলে 0 হয়, তাহলে পাই এ সি ওয়াই সমান এ বি জেড, এটা পেলাম। চাইলে উভয় দিক থেকে এ এ কেটে দিলাম। এখন দেখো আমাকে আনতে হবে এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি, তাহলে এখান থেকে এক্স বাই এ আনার চেষ্টা করি। এখানে তো যেহেতু এক্স নেই, তাহলে এক্স বাই এ আনার চেষ্টা করছি না, আমি ওয়াই বাই বি আনার চেষ্টা করব। তাহলে এখানে আছে সি ওয়াই, এখন ওয়াই বাই বি আনার চেষ্টা করলে আমাকে এখানে একটি বি দিয়ে গুণ করতে হলে ওয়াই নিচে বি চলে এলো, বাট এখানে সি বাড়তি আছে, তাহলে বি সি লিখলাম। এখন দেখো ওয়াই বাই বি হবে, এখানে কি হলো সি ওয়াইকে বি সি দিয়ে ভাগ করেছি, তাহলে এই বিজেড আছে, বিজেডকেও বি সি দিয়ে ভাগ করতে হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে ওয়াই বাই বি নিয়ে আসা আর এখান থেকে জেড বাই সি নিয়ে আসা। তাহলে এখানে যেটা লিখলাম, নিচে বিসি লিখেছি, সি সি কেটে যাচ্ছে, এখানে বিবি কেটে যাচ্ছে, তাহলে পেলাম কি, পেলাম ওয়াই বাই বি সমান জেড বাই সি, ওয়াই বাই জি বি সমান জেড বাই সি পেয়েছি। এরপরে সেকেন্ড পার্টটা আসে, এই পার্টটা, তাহলে এই পার্ট থেকে কিন্তু ওয়াই বাই বি সমান জেড বাই সি পেয়েছি। এবার এই পার্টটা সমানে 0 লিখতে পারি, কারণ প্রত্যেকটা অনুপাত 0-এর সাথে সমান। তাহলে লিখবো এখানে এ বি জেড মাইনাস বি সি এক্স বাই বি স্কোয়ার, এটা সমান 0, বা এ বি জেড মাইনাস বি সি এক্স, এটা সমান 0, বা এ বি জেড সমান বি সি এক্স, উভয় দিক থেকে বিবি কেটে দিলাম। তো এখানে জেড আছে আর এক্স আছে, তাহলে আমি এক্স বাই এ জেড বাই সি আনার চেষ্টা করব। তাহলে জেড বাই যেহেতু সি নিয়ে আসবো, এখানে ছিল এ জেড, তাহলে জেড বাই সি আনতে গেলে এখানে একটা সি নিচে সি দিয়ে ভাগ করতে হবে, তাহলে জেড বাই সি চলে এলো, বাট এখানে এ আছে, তাহলে আমি এক কাজ করলাম এসি দিয়ে ভাগ করলাম, ডান দিকটাকেও তাই, সি এক্স আছে এখানেও এসি দিয়ে ভাগ করতে, তাহলে এসিটা কীভাবে পেলাম সেটা কিন্তু ভাবতে হবে। এখানে এ জেড ছিল, আমি জেড বাই সি আনতে চাইছি তাই সি দিয়েছি,
বাট এখানে একটা এ আছে, তাই এও দিলাম, অর্থাৎ বাদিককে এসি দিয়ে ভাগ করলাম, সেই জন্য ডান দিককেও এসি দিয়ে ভাগ করতে হবে। এ কেটে দিলাম, আর এখানে সি সি কেটে দিলাম, তাহলে পাচ্ছি জেড বাই সি সমান এক্স বাই এ। তাহলে কি পেলাম? এক্স বাই এ সমান জেড বাই সি, আবার জেড বাই সি সমান ওয়াই বাই বি। এই দুটো সমীকরণ যদি তুলনা করি, তাহলে আমরা বলতে পারি যে অতএব এই যে এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি, আর এখানে লিখতে হবে প্রমাণিত। আমরা এখানে যে সংযোজন প্রক্রিয়া ব্যবহার করলাম, এটা না করে আমরা আর কি করতে পারতাম? আমরা এই প্রত্যেকটা অনুপাত সমান কে ধরতে পারতাম। কে ধরে এই পার্টটা সমান এ কে লিখে দুই দিকে এ দিয়ে গুণ করতাম, উপরের পার্টটা সমান বি কে লিখে দুই দিকে বি দিয়ে গুণ করতাম, এবং এই পার্টটা সমান সি কে লিখে দুই দিকে সি দিয়ে গুণ করতাম। সেক্ষেত্রেও কিন্তু অঙ্কটা প্রায় এই একই রকমের হতো। আচ্ছা, 9 আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এক, প্রমাণ করো যে কোনো বিন্দুতে স্পর্শক ওই স্পর্শ বিন্দুর ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। এটা উপপাদ্য নম্বর 40, 208 পৃষ্ঠাতে আছে তোমাদের টেক্সট বইতে। আর 2 দাগটা আছে, প্রমাণ করো যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ও ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা কিন্তু 34 নম্বর উপপাদ্য, 123 পৃষ্ঠা। যেহেতু বইতে করা আছে আমি আর পুনরায় করাচ্ছি না, তোমরা এটা বই থেকেই করে নিও। তারপর আসছে 10-এর দাগ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে একে আছে, ও কেন্দ্রীয় বৃত্তের এপি এ কিউ দুটি জ্যা এর মধ্যবিন্দু যথাক্রমে আর ও এস। প্রমাণ করো যে, এখানে আছে প্রমাণ করো যে ও আর এ এস বিন্দু চারটি সমবৃত্তস্থ। তাহলে যে তথ্যগুলো দেওয়া আছে প্রদত্তগুলি লিখতে হবে। প্রদত্ত। আচ্ছা, তো প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নেব। এটা মনে করলাম একটা বৃত্ত। এই বিন্দুটা হলো এ বিন্দু, এখান থেকে এটা একটা জ্যা, এবং এখান থেকে এটা আর একটা জ্যা। তো যে দুটোর নাম এখানে দেওয়া আছে এপি আর এ কিউ, এটা এপি এবং এটা এ কিউ। যে দুটো সমান দৈর্ঘ্যের হবে এরকম কোনো ব্যাপার নেই, ছোট বড় করে আমি এঁকেছি সেই জন্য। তো এপি যে জ্যা আছে এর মধ্যবিন্দু আর, এবং এ কিউ যে জ্যা আছে এর মধ্যবিন্দু এস, আর ও এস মধ্যবিন্দু, আর বৃত্তের কেন্দ্র ও। এখন প্রমাণ করতে বলেছে ও আর এ এস বিন্দু চারটি সমবৃত্তস্থ। ও আর এ এস, ও আর এ এস এই বিন্দু চারটি সমবৃত্তস্থ, সেটা প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে প্রদত্ত আগে লিখে নিই। প্রদত্ত লিখবো কি? প্রদত্ত লিখবো ও কেন্দ্রীয় বৃত্তে এপি ও এ কিউ দুটি জ্যা। ও কেন্দ্রীয় বৃত্তে এপি ও এ কিউ জ্যা দুটির মধ্যবিন্দু যথাক্রমে আর ও এস। আচ্ছা, এখন কি? এখন যেটা প্রমাণ করতে হবে প্রামাণ্য হিসেবে লিখতে হবে। প্রামাণ্য
তাহলে প্রমাণ করতে হবে ও আর এ এস বিন্দু চারটি সমবৃত্তস্থ, এটা প্রমাণ করতে হবে। তো এই ছবি দিয়ে প্রমাণ হবে না, আমি এখানে কি করেছি, ও আর যুক্ত করেছি এবং ও এস যুক্ত করেছি। তাহলে অঙ্কনে সেটা লিখতে হবে, যে এটা করলাম বাড়তি অঙ্কন ও আর বিন্দুদ্বয় ও ওএস বিন্দুদ্বয় পরস্পরের সাথে যুক্ত করা হলো। এরপরে প্রমাণ লিখব। তো এখানে প্রমাণ লেখার সময় দেখো, আমরা জানি যে কোনো জ্যা এর মধ্যবিন্দুর সাথে বৃত্তের কেন্দ্র যোগ করলে এই কেন্দ্রগামী সরলরেখাটি এই জ্যায়ের উপরে লম্ব হয়। তাহলে এখানে বলতে পারছি ও আরটা এপির উপরে লম্ব, ও এসটা এ কিউ এর উপরে লম্ব। তাহলে কি, তাহলে এটা লম্ব আর এটা লম্ব, তাহলে এই কোণটা 90 ডিগ্রি আর এই কোণটা 90 ডিগ্রি। আবার এটা একটা চতুর্ভুজ, এর চারটি কোণ মিলে 360 ডিগ্রি হওয়ার কথা। এটা 90, এটা 90, তাহলে 90 হয়ে গেল 180। 360 ডিগ্রি থেকে যদি এই 90 180 বাদ হয়ে যায়, আর থাকবে 180, অর্থাৎ ও কোণ এবং এ কোণ মিলে 180, এই দুটো কোণ মিলে 180, আবার এই দুটো কোণ মিলেও 180। তাহলে ও আর এ এস যে চতুর্ভুজ দেখতে পাচ্ছি, এর এই কোণ পরস্পর সম্পূরক, কারণ যোগ করে 180 ডিগ্রি হচ্ছে তাই। আর এই কোণ ও এই কোণ যোগ করে 180 ডিগ্রি হচ্ছে, তাহলে এই দুটো কোণও পরস্পর সম্পূরক। আমরা জানি যে কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হলে সেটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়, অর্থাৎ ও আর এ এস বিন্দুগুলি একই বৃত্তের উপর অবস্থিত। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তারপরে বলতে পারবো যে এই বিন্দুগুলো একই বৃত্তের উপর অবস্থিত। তাহলে যেগুলো বললাম এখানে লিখে ফেলতে হবে, যে এপি জ্যায়ের মধ্যবিন্দু আর এপি জ্যায়ের মধ্যবিন্দু আর, অতএব ও আর লম্ব এপি ও এ কিউ জ্যায়ের মধ্যবিন্দু এস, অতএব ওএস লম্ব এ কিউ। তাহলে এটা লম্ব, তাহলে আমরা কি পাচ্ছি, তো আমরা পাচ্ছি যে ও আর এ এস চতুর্ভুজের এই কোণ 90 ডিগ্রি, এই কোণ 90 ডিগ্রি, অতএব ও আর এ এস চতুর্ভুজের কোণ, এর নাম ও আর এ, এর নাম ও এস এ, প্রত্যেকে 90 ডিগ্রি করে, অতএব কোণ ও আর এ প্লাস কোণ ও এস এ সমান 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি, অর্থাৎ কোণ দুটি পরস্পরের সম্পূরক, অর্থাৎ কোণ দুটি
পরস্পরের সম্পূরক। আবার দেখো, আবার এই চতুর্ভুজের চারটি কোণ মিলে 360 ডিগ্রি, তো সেটাই লিখবো আবার বলে। আবার ও আর এ প্লাস এই কোণটার নাম আর এ এস প্লাস এই কোণটার নাম এ এস ও প্লাস এই কোণটার নাম এস ও আর, চারটি কোণ মিলে 360 ডিগ্রি। অতএব ও আর এ, দেখো ও আর এ ছিল 90 ডিগ্রি, ও আর এ এটা 90 ডিগ্রি, তাই লিখবো 90 ডিগ্রি প্লাস আর এ এস, আর এ এস কোণের মান জানি না, প্লাস এ এস ও, এ এস ও এই কোণটা এটাও 90 ডিগ্রি, প্লাস এস ও আর সমান 360 ডিগ্রি। অতএব কোণ আর এ এস প্লাস কোণ এস ও আর সমান 360 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, তাহলে সমান 180 ডিগ্রি। তাহলে এই কোণ দুটিও পরস্পর সম্পূরক, অর্থাৎ আর এস ও কোণ এস ও আর, আমরা জানি চতুর্ভুজের দুটি না কোনো দুটি কোণ যোগ করে যদি 180 ডিগ্রি সমান হয়, কোণ দুটি পরস্পরের সম্পূরক হয়, সেই জন্য এই কোণ দুটি পরস্পর সম্পূরক। তাহলে কি পেলাম? ও আর এস চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। অতএব ও আর এস পরস্পর সম্পূরক, সুতরাং এটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ এবং ও আর এ এস বিন্দু চারটি সমবৃত্তস্থ। এটাই প্রমাণ করার ছিল, তাহলে লিখবো প্রমাণিত। দুই দাগে আছে, একটি সরলরেখা দুটি এককেন্দ্রীয় বৃত্তের একটিকে এ ও বি বিন্দুতে এবং অপরটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করে, প্রমাণ করো এসি সমান বিডি। তাহলে এখানে প্রথমে তাহলে দুটো এককেন্দ্রীয় বৃত্ত এঁকে নিতে হবে। তাহলে দুটো মোটামুটি এককেন্দ্রীয় বৃত্ত হয়েছে। এবার একটা সরলরেখা একটা বৃত্তকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে, এ বি, অপর বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে।
এটা সি, এটা ডি, এটা এ, এটা বি। এখন আমাকে প্রমাণ করতে হবে এসি সমান বিটি, এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে প্রদত্ত বলে লিখব, যে তথ্যগুলো দেওয়া আছে। প্রদত্ত প্রদত্ত হলো কি? প্রদত্ত হলো ও কেন্দ্রীয় দুটি, আচ্ছা, ও কেন্দ্রীয় দুটি বৃত্ত, দুটি বৃত্ত বা দুটি এক কেন্দ্রীয় বৃত্ত, দুটি এক কেন্দ্রীয় বৃত্ত দুটি এক কেন্দ্রীয় বৃত্ত কে এবি সরল রেখা যথাক্রমে ইউবি এবং সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ কি করতে হবে সেটা লিখে ফেলতে হবে। এটা প্রামাণ্য প্রমাণ করতে হবে এসি সমান বিডি। এই ছবি দিয়ে প্রমাণ হবে না, সেই জন্য এখানে কিছু অঙ্কন করতে হবে। তাহলে এখানে লিখবো অঙ্কন। ও বিন্দু থেকে এবি এর, ও বিন্দু থেকে এবি বা সিডি এর উপরে একটা লম্ব টানতে হবে। তাহলে এখানে বুঝে নাও, আমরা জানি যে কোনো জায়ের উপরে বৃত্তের কেন্দ্র থেকে যদি লম্ব টানা হয়, ওই লম্বটি যেটিকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ আমি যদি ওপি এখানে লম্ব ভাবি, তো সিপি সমান ডিপি, আবার এপি সমান বিপি। এই যে সমদ্বিখণ্ডিত করে পরস্পরকে, এই ধারণাকে কাজে লাগিয়ে আমাদের প্রমাণটা করতে হবে। তো এখানে লিখবো কি, যে ও বিন্দু থেকে সিডি বা এবি লিখলেও ঠিক আছে। তাহলে লিখবো কি, ও বিন্দু থেকে সিডি সরল রেখার উপরে ওপি লম্ব টানা হলো। এরপরে প্রমাণ। আচ্ছা, প্রমাণ প্রথমে ছোট বৃত্তটা নেব, ছোট বৃত্ত। তাহলে সিডি জায়ের উপরে ওপি লম্ব। তাহলে ছোট বৃত্তের ক্ষেত্রে ছোট বৃত্তের সিডি জায়ের উপর কেন্দ্র ও থেকে ওপি লম্ব। সুতরাং পি সিডি এর মধ্যবিন্দু, পি সিডি এর মধ্যবিন্দু, অতএব আমরা বলতে পারি সিপি সমান ডিপি।
সিপি সমান ডিপি, এটা আমরা বলতে পারি। আবার বড় বৃত্তটার ক্ষেত্রে এবি যায় এর উপরে অপিলম্ব, বড় বৃত্তটির এবি জ্যায়ের উপর অপিলম্ব। অতএব আমরা বলতে পারি এপি সমান বিপি। তাহলে কি কি পেলাম দেখো, এটা পেয়েছি সিপি সমান ডিপি, আর এপি সমান বিপি পেয়েছি। তাহলে এর থেকে এটা বিয়োগ করলে এর থেকে এটা বিয়োগ হবে, মাঝখানে সমান চিহ্ন থাকবে। অতএব এপি মাইনাস সিপি সমান বিপি মাইনাস ডিপি। এবার ছবির দিকে তাকাও, এপি মাইনাস সিপি কোনটাকে বোঝাচ্ছে? এপি থেকে সিপি বিয়োগ করলে আমরা এসি পাচ্ছি, তাহলে লিখবো অতএব এসি সমান বিপি থেকে ডিপি বাদ, বিপি এখান থেকে এই পর্যন্ত, তার থেকে এই ডিপি বিয়োগ করছি, তাহলে বিডি থাকবে, এখানে লিখবো বিডি। তাহলে আমরা পেলাম এসি সমান বিডি, আর এটাই তো প্রমাণ করার ছিল, সেই জন্য এখানে লিখবো প্রমাণিত। এগারোর আগে আছে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার অতিভুজের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং অপর একটি বাহু দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো। তাহলে এখানে পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে যে মাপের বাহু আছে 12 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার, তাহলে ওই মাপের দুটো সরলরেখা প্রথমে নিয়ে নিতে হবে। তো 12 সেন্টিমিটার নিচ্ছি, শূন্য থেকে শুরু করলাম, এই যে 12 সেন্টিমিটার পর্যন্ত, আর একটা নেব 5 সেন্টিমিটার। এবার যেহেতু আমি এখানে সমকোণী ত্রিভুজ আঁকবো, সেই জন্য আমরা জানি কি সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয়, তাহলে প্রথমে এখানে একটা 90 ডিগ্রি কোণ এঁকে নিতে হবে। তাহলে একটা সরলরেখা নিয়ে নিলাম, এরপরে এর নাম দিলাম বি এক্স। বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে, তাহলে কম্পাসের সাহায্যে যে কোনো মাপ নিলাম, নিয়ে বি বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। আচ্ছা, একটা বাহু 5 সেন্টিমিটার বলা আছে, 5 সেন্টিমিটার মাপ নিলাম। বি বিন্দুতে কম্পাস বসিয়ে উপরে এই 5 সেন্টিমিটার মাপের বা বি ওয়াই থেকে এই যে বি এ অংশ কেটে নিলাম, এ বি বা বি এ এর পরিমাপ হচ্ছে 5 সেন্টিমিটার। এবার আছে 12 সেন্টিমিটার অতিভুজ আছে,
এখানে নাম দিলাম সি। এরপর এ বিন্দু সি বিন্দু পরস্পরের সাথে যুক্ত করব, তাহলে তৈরি হয়ে গেল এবিসি সমকোণী ত্রিভুজ। এরপরে এর পরিবৃত্ত অঙ্কন করতে হবে, তাহলে যে কোনো দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক এঁকে নেব। এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে গেলে এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে। বি বিন্দুতে কম্পাস বসিয়ে এখানে বৃত্তচাপ, এখানে বৃত্তচাপ, আর এ বিন্দুতে কম্পাস বসিয়ে এরপরে বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। তাহলে এর অর্ধেকের বেশি মাপ নিয়ে ওপর নিচে বৃত্তচাপ অঙ্কন করতে হবে। তাহলে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তো এই যে ছেদ বিন্দুটা, এটা হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র। এই কেন্দ্রটা কিন্তু এই অতিভুজের মাঝখানে অবস্থিত হবে। আমার আকার সামান্য ভুলের জন্য ওটা মাঝখানে হয়নি, বরং অতিভুজের চেয়ে উপরে উঠে গেছে। এটা অ্যাকচুয়ালি এই অতিভুজের মাঝখানে হবে। ডি, ই, এফ, এটা জি, এবং যে বিন্দুতে ছেদ করেছে এখানে ও নাম দিলাম। তো ও বিন্দুতে কম্পাস বসিয়ে ও থেকে এ পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করতে হয়। বৃত্তগুলি অবশ্যই বিও সি, বৃত্তটি অবশ্যই বিও সি বিন্দু দিয়ে যাবে। তাহলে আমরা আগে আঁকার সময় এইভাবে দেখে নেব যে বিও সি বিন্দু দিয়ে যাচ্ছে কিনা। আর একটা কথা, তোমরা পরীক্ষা হলে এই আঁকার সময় এটা খুব সাবধানে আঁকতে হবে। কেন কি, যখনই এই যদি সমকোণী ত্রিভুজ দিয়ে পরিবৃত্ত আঁকতে বলে, তাহলে এখানে কি প্রবলেম হয়, এখানে যদি তুমি একটু ভুল করো, এই যেমন আমার একটু ভুল হয়ে গেছে, এটা অতিভুজের উপর অবস্থিত হয়নি। এটা দেখেই বোঝা যাচ্ছে যে কোনো কোণ বা এই যে সরলরেখাগুলো দিয়ে যোগ করেছে, এগুলো কোথাও সামান্য সামান্য কোথাও ভুল হয়েছে, আর ভুল হয়েছে বলেই এটা অতিভুজের থেকে উপরে হয়েছে। আর যিনি খাতা দেখবেন তিনি কিন্তু দেখেই বুঝতে পারবেন যে কোথাও না কোথাও ভুল হয়েছে, তা না হলে এটাই মাঝখানে হতো। যদি অন্য টাইপের ত্রিভুজ দেয় তাহলে কিন্তু এই ভুলটা ধরা পড়ে না, বাট সমকোণী ত্রিভুজ দিলে এই ভুলটা ধরা পড়বেই। সুতরাং সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করার সময় খুব সাবধানে সরলরেখাগুলো আঁকতে হবে বা কোণগুলো আঁকতে হবে, যাতে করে এই বিন্দুটা অতিভুজের উপরে অবস্থিত হয়। তো যাই হোক, আচ্ছা, আর একটা কথা, এইভাবে যখন বৃত্তটা আঁকবে দেখে নেবে এ, বি এবং সি বিন্দু দিয়ে যাচ্ছে কিনা। আমার বৃত্তটা যাচ্ছে, বাট সি বিন্দুর থেকে একটু বাইরে চলে গেছে। সেই জন্য প্রয়োজন হলে কম্পাসটা সামান্য এদিক ওদিক সরিয়ে যেন তিনটে বিন্দু দিয়েই যাই, সেইভাবে কম্পাসটা বসিয়ে বৃত্তটা আঁকতে হবে। তবু এই বিন্দু থেকে বাইরে চলে গেল। তো যাই হোক, এভাবে অল্প একটু অধিক সরিয়ে আঁকলে কিন্তু তিনটে বিন্দু দিয়েই যাবে এবং তোমার পরিবৃত্ত আঁকা কমপ্লিট হবে। 3.4 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। ওই বৃত্তের উপর অবস্থিত যে কোনো একটি বিন্দুতে বৃত্তটির স্পর্শক অঙ্কন করো। তাহলে এটা 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করতে হবে। এটা 11-2। তাহলে প্রথম কি করব, 3.5 সেন্টিমিটার মাপের একটা সরলরেখা নিয়ে নেব। তিন, এটা 0.5। তো নিয়ে নিলাম। এবার এখানে যে কোনো মাপের একটা সরলরেখা নিতে হবে যেটা 3.5 সেন্টিমিটার অপেক্ষা বড়।
যার নাম দেব ও এক্স। এবার ও বিন্দুকে কেন্দ্র করে এই যে 3.5 সেন্টিমিটার মাপের ব্যাসার্ধ বলা আছে, তো এই 3.5 সেন্টিমিটার মাপটা নেব কম্পাসের সাহায্যে, বা 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ নেব কম্পাসের সাহায্যে, নিয়ে ও বিন্দুতে একটা বৃত্ত আঁকতে হবে। তো ও বিন্দুতে বৃত্ত অঙ্কন করা হলো। এবার এর যে কোনো বিন্দুতে একটা স্পর্শক আঁকতে হবে। তো আমরা চাইলে এই এই বিন্দুটাতে স্পর্শক আঁকতে পারি, বা যদি এই বিন্দুতে স্পর্শক আঁকতে না চাই, বৃত্তের উপরে যে কোনো জায়গাতে, মনে করো এদিকেও নিতে পারি, মনে করো এই বিন্দুতে স্পর্শক আঁকতে পারি, বা এখানে আঁকতে পারি, বা এখানে আঁকতে পারি, যেখানে ইচ্ছা আঁকতে পারি। তো মনে করো এই বিন্দুতে একটা স্পর্শক আঁকবো মনে করো, তাহলে এই বিন্দুটার নাম দিলাম পি। এবার পি বিন্দু থেকে আমাকে স্পর্শক আঁকতে হবে, তার জন্য কি করব, ও বিন্দুর সাথে পি বিন্দু যোগ যোগ করতে হবে প্রথমে। তো যোগ করে নিলাম। এবার আমরা জানি কি, আমরা জানি স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের উপর লম্ব হয়। সুতরাং এই যে ওপি সরলরেখাটা পেলাম, এই সরলরেখার উপরে একটা লম্ব টানতে হবে, অর্থাৎ পি বিন্দুতে এই সরলরেখার উপরে লম্ব টানতে হবে, অর্থাৎ এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে, না এখানে একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে পি বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকলে সেই যে কোণের ধারক বাহু সেটা ওপি সরলরেখার উপরে লম্ব হবে। তো সেই জন্য এখানে একটা 90 ডিগ্রি কোণ আঁকছি। এটা এইখানে পর্যন্ত এসে একটু বাড়িয়ে দিলাম। তো এখানে নাম দিলাম এ, আর এখানে নাম দিলাম বি। তাহলে কি হলো, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের যে কোনো একটি বিন্দু পিতে আমরা এবি স্পর্শক অঙ্কন করলাম। তাহলে এখানে সেটাই লিখবো যে ও কেন্দ্রীয় বৃত্তের যে কোনো বিন্দু পিতে এবি স্পর্শক অঙ্কন করা হলো। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।